সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস এবং ফ্যামিলি ল নিয়ে কথা বলি। বিভিন্ন যদি কোনো আপডেট থেকে থাকে আইনে, সে আপডেট দেই। আপনারাও এই অনুষ্ঠানে শরিক হতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনাদের আইনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যত সম্ভব যতটুকু আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন যে আমরা যখন এই অনুষ্ঠান থেকে কোনো পরামর্শ দেই বা আপনাদেরকে কোনো ধারণা দেই, সেটা শুধুমাত্র একটা গাইডলাইন হিসেবে আপনারা ধরবেন, কারণ আমরা আপনাদের কাগজপত্র দেখার সুযোগ পাচ্ছি না। সামনাসামনি বসে বিভিন্ন প্রশ্ন উত্তরও আমাদের নেওয়ার কোনো অবকাশ নাই। এই জন্যে আমাদের উপদেশের উপরে ভিত্তি করে, আমাদের পরামর্শের উপরে ভিত্তি করে দয়া করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। এটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে নিয়ে, এটা নিয়ে আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে বা যারা এ ব্যাপারে যাদের অনেক জ্ঞান আছে এরকম কারোর সাথে কথা বলবেন। এটার উপরে ভিত্তি করে দয়া করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। তো আশা করি সবাই ভালোই ছিলেন। আপনাদের সাথে প্রায় 2-3 সপ্তাহ পরে দেখা হলো। বেশ কয়েকদিন তো আমরা দেখছি যে এদেশে প্রচণ্ড গরম পড়েছে। আজকে অবশ্য সকাল থেকে একটু পরিবেশটা একটু ভিন্ন, আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আশা করি বৃষ্টির কারণে যে প্রচণ্ড যে গরম, সে গরম হতে কিছুটা হলেও প্রশমিত হবে। তো যাই হোক, অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অনুষ্ঠানে আমরা প্রথমে কিছু আপডেট নিয়ে কথা বলি। সেখানে আমরা প্রথম যে আপডেট নিয়ে কথা বলব, সেখানে আমরা দেখব যে হাউস অব কমন্স, দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারা হোম অফিসের এই যে স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে তারা বিভিন্ন ক্রিটিসাইজ করেছে। স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে হোম অফিসের আসলে এটার পরে কোনো কন্ট্রোল নাই এবং কিভাবে কারা এই দেশে আসছে, আসার পরে তারা কিভাবে কাজ করছে, কতটা তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা এক্সপ্লয়েটেড হচ্ছে, এ সমস্ত ব্যাপারে হোম অফিসের আসলে কোনো রকমের নিয়ন্ত্রণ নাই। তারপরে কারোর ভিসা শেষ হয়ে গেলে বা কারোর কাজ না থাকলে তারা এই দেশ থেকে অবৈধভাবে কাজ করছে কিনা বা তারা অন্য কাজে চলে যাচ্ছে কিনা কিংবা দেশ থেকে চলে যাচ্ছে কিনা, এ ব্যাপারে হোম অফিসের আসলে কোনো রকমের কন্ট্রোল নাই, কোনো স্ট্যাটিস্টিক্সও হোম অফিসের কাছে নাই। ফলে কি হোম অফিসে এটার উপরে কোনো রকমের নিয়ন্ত্রণ নাই। আমরা জানি, আমরা যারা মোটামুটি কমিউনিটিতে ইমিগ্রেশন প্র্যাকটিস করি, তা আমরা জানি যে স্কিল ওয়ার্কিং ভিসাটাকে আমরা দেখতে পেরেছি যে এটাকে অনেক মিসইউজ করা হয়েছে। বিশেষ করে স্কিল ওয়ার্কারের ভিতরে যে কেয়ার ওয়ার্কিং ভিসা, সেটা তো খুবই আমরা দেখব যে খুবই এটা নিয়ে খুবই মিসইউজ করা হয়েছে। যেমন মানুষ অনেক পয়সা খরচ করেছে, দালালের কাছে পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এসেছে। প্রথম কথা হচ্ছে যে স্কিল ওয়ার্কার হিসেবে এদেশে আসতে গেলে কোনো পয়সারই দরকার নাই, দালালকে কোনো পয়সা দেওয়ার কোনো বিধান নাই। তবুও আমরা দেখছি যে এক শ্রেণীর লোক এই মানুষের এই সুযোগটাকে নিয়ে এক্সপ্লয়েট করে এই ওয়ার্কিং ভিসাতে, যারই সাথে কথা হয় যেই এদেশে এসেছেন ওয়ার্ক ভিসা নিয়ে, তাকে প্রশ্ন করলেই বলেন যে হ্যাঁ তিনি পয়সা দিয়েছেন, কত 20 লাখ, 25 লাখ, 30 লাখ। কিন্তু এখানে টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। তো যেখানেই টাকা পয়সা দেওয়ার ব্যাপার হয়, এর আগে আমি বলেছিলাম, তার একটা বিরাট অংশে আপনি দেখবেন যে জবটা হয়তো বা জেনুইন নয়। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে আসার পরে অনেকেই, বিশেষ করে কেয়ার ওয়ার্কিং সেক্টরে অনেকেই এই দেশে আসার পরে দেখছেন যে তাদের জব নাই, তাদেরকে জব দিচ্ছে না। 3 মাস 4 মাস পরে বিভিন্ন ট্রেনিংয়ে পাঠাচ্ছে, ট্রেনিংয়ের পরে বলছে তুমি ট্রেনিংয়ে তোমার সন্তোষজনক নয় কিংবা তোমার ইংরাজি জ্ঞান সন্তোষজনক নয়, তোমার কন্ট্রাক্টকে টার্মিনেট করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বহু এমপ্লয়ার তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ হোম অফিস দেখতে পাচ্ছে যে এরা আসলে জেনুইন এমপ্লয়ার নয়, তারা জেনুইন এমপ্লয়মেন্ট দেখিয়ে লোক আনছে না, তারা নানা রকম দুর্নীতির মাধ্যমে লোক এদেশে আসছে। কিন্তু এদের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি না। তারা শুধুমাত্র লাইসেন্সটা হারাচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে যে তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড তারা বানিয়ে ফেললো এবং মাঝখানে যে কতগুলো লোক বাংলাদেশ থেকে জায়গা জমি বা অন্য দেশ থেকে জায়গা জমি বিক্রি করে দালালকে পয়সা দিয়ে এদেশে এসে তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। এদের কাজ নাই,
এবং অন্য কোনো জায়গাতে সুইচ করার উপায় নাই। এরা তখন কি করছে, অনেক তখন বাধ্য হয়ে গিয়ে তারা অ্যাসালাম চাচ্ছেন, অনেকে আবার এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন। তো এই সমস্ত অ্যাসালাম কেসগুলির দিকে হোম অফিস অবশ্যই খুব সন্দেহজনক দৃষ্টিতে দেখে, যে যাদের আগে কোনো রকমের কোনো ভয় ছিল না, যারা খুব চমৎকারভাবে নিজের দেশ থেকে আসতে পারলো, হঠাৎ করে যাদের দেশে এমন কি সমস্যা হয়ে গেল যে তারা দেশে যেতে পারছে না। আরও যেটা চিন্তার কথা সেটা হচ্ছে এই যে অনেকেই এই যে বিভিন্ন ভিসাতে দেশে আসেন, কি বলে ওয়ার্ক ভিসাতে আসে বা স্টুডেন্ট ভিসাতে আসে, অনেকেই এদের ডিপেন্ডেন্ট হিসেবে আসে, যারা অরিজিনালি কিন্তু তাদের ডিপেন্ডেন্ট নয়। এরাই পরবর্তীকালে দেশে আসার পরে ডিভোর্স করে বা ডিভোর্স দেখিয়ে গিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশন করে। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আমরা যারা দেখতে পাচ্ছি হোম অফিস যথেষ্ট সন্দেহের চোখে দেখছে, এবং আমরা দেখেছি যে এটার কারণে এখন কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে যে ডিপেন্ডেন্ট আনার পথটা বন্ধ করে দিয়েছে, এবং সর্বশেষ আমরা দেখলাম যে কেয়ার ওয়ার্কিং ভিসাটাই টোটালি বন্ধ করে দিয়েছে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স যেটা আমাদের কাছে আছে, সেখানে বলছে যে যতটা হোম অফিস আশা করেছিল যে স্কিল ওয়ার্কিং ভিসাতে দেশে আসবে, তার 3 গুণের বেশি লোক এদেশে এসে গেছে। আমরা বলতে পারি যে 2024-এর শেষ পর্যন্ত 11,80,000 লোক স্কিল ওয়ার্কিং ভিসাতে আসার জন্য অ্যাপ্লাই করেছিল। এর মধ্যে খালি হেলথ সেক্টরে কেয়ার ওয়ার্কার হিসাবেই অ্যাপ্লিকেশন পড়েছিল 6,48,100। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ লোক এদেশে অ্যাপ্লিকেশন করেছিল, এবং এরা বলতে চাচ্ছে হোম অফিসে বিভিন্ন রিপোর্ট তাদের কাছে আসে যে এক একজন এমপ্লয়ারের যত ক্যাপাসিটি তার চাইতে 10 গুণ 20 গুণ করে তারা লোক রিক্রুট করেছে। এরাই কিন্তু পরবর্তীকালে কাজ দিতে পারছে না। এর ফলে ফলাফল যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট সংখ্যক লোক এদেশে আসছেন, তাদের কোনো কাজ নাই, এবং যারা হয় অবৈধভাবে কাজ করছে কিংবা তারা মানবতা জীবনযাপন করছে, আত্মীয় স্বজনের উপরে তারা নির্ভরশীল হয়ে পড়ে আছে। তো এই সমস্ত ঘটনাগুলি নিয়ে এই কমিটি বলতে চাচ্ছে যে এটার একটা পূর্ণাঙ্গভাবে হোম অফিস কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেশন করেনি, এবং না করে এই ধরনের অসহায় লোকগুলো তারা যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তারা যে দুর্নীতির শিকার হচ্ছে, তাদেরকে যে এক্সপ্লয়েট করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, এ ব্যাপারে কিন্তু হোম অফিস কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো যাই হোক, দেখা যাক এই হাউস অব কমন্সের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্টের পরে হোম অফিসের কি কোনো টনক নড়ে কিনা। আমরা আরেকটা আপডেট দর্শকদের দিতে পারি, সেটা হচ্ছে যে ফ্রান্সের সাথে এ দেশের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির মাধ্যমে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা বোটে করে এই দেশে আসেন তাদের কাউকে তারা ফ্রান্সে পাঠাবে, ফ্রান্স তাদেরকে গ্রহণ করবে। এটা হচ্ছে 1 in 1 out। এর মাধ্যমে কি হবে, যে সমস্ত লোক এদেশে এই নৌকা করে আসবে তাদের যদি ব্রিটেনের সাথে কোনো রকমের কানেকশন না থাকে, তাদের যদি এদেশে কোনো ফ্যামিলি কানেকশন বা ফ্যামিলি মেম্বার না থাকে, তবে তাদেরকে ফ্রান্স ফেরত নেবে। এটার বিনিময়ে ব্রিটেনে কেউ যিনি বৈধ বা যিনি অ্যাসাইলাম নিয়মতান্ত্রিকভাবে যিনি অ্যাসাইলাম চেয়েছেন এবং যার ব্রিটেনের সাথে কোনো কানেকশন আছে, হয়তো ফ্যামিলি মেম্বার এদেশে আছে, তাদেরকে ব্রিটেন গ্রহণ করবে। তো এই যে একটা কর্মসূচি আপাতত তারা নিয়েছে, এটার মাধ্যমে কতটুকু তারা সফল হবে, কতটুকু তারা এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসাটাকে বন্ধ করতে পারবে, এটা আমরা জানি না। ধারণা করা হচ্ছে সপ্তাহে হয়তো 50-এর মতো হয়তো বা তারা এই দেশ থেকে ফেরত পাঠাতে পারবে। কিন্তু আমরা আগেই অনেক অনুষ্ঠানে আমরা বলেছি যে ব্রিটেনে এদেশে তারা কোনোদিন 100% এনফোর্সমেন্টে বিশ্বাস করে না। তারা কিছু উদাহরণ হিসাবে তারা সামনে দেয়, সেখান থেকে লোকে শিক্ষা পায়। তারা মনে করছে যে 50 জনকে ধরে পাঠানো হবে, এটাতেই অনেকেই মনে করবে হয়তো বা আমাকেও ফেরত পাঠানো হবে, তাই দালালকে হাজার হাজার পাউন্ড দিয়ে ইংল্যান্ডে যেয়ে কোনো লাভ নাই। আমার যদি ইংল্যান্ডে কোনো আত্মীয় স্বজন না থেকে থাকে তবে আমাকেও হয়তো তারা ফেরত পাঠাবে। তো এগুলো হচ্ছে অনেকগুলি পদক্ষেপ যে বর্তমান সরকার নিতে যাচ্ছে, তার একটা এভাবেই তারা মনে করছে আস্তে আস্তে। আমরা জানি যে গভর্নমেন্টের যে বিলটা পার্লামেন্টে আছে, সেই বিলে অনেকটা টাফ, অ্যাসাইলামের ব্যাপারে তারা অনেক টাফ হবে। এবং আমরা জানি যে কতগুলো দেশ থেকে, যেমন আমরা শুনেছি যে
আলবেনিয়া, জর্জিয়া, ইন্ডিয়া এ সমস্ত দেশ থেকে তারা কিন্তু অ্যাসাইলাম ক্লেম আর গ্রহণ করবে না। এবং আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন যে কতগুলো দেশের কথা বলেছে তার মধ্যে বাংলাদেশও একটা দেশ আছে যেখানে তারা মনে করছে এই দেশগুলো সেফ। যদিও আমরা জানি যে এখনও কোনো কোনো ক্ষেত্রে কোর্টে গেলে বাংলাদেশ থেকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অ্যাসাইলাম পাওয়া যাচ্ছে। তো সেটাও হয়তো বা অদূর ভবিষ্যতে পরিবর্তন হবে এবং হয়তো বা কঠিন হয়ে যাবে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অ্যাসাইলাম পাওয়ার। আমরা আরও জানি, যেটুকু আমরা জানি যে এই যে বর্তমানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যে সমস্ত সমকামীরা আছেন বা তারা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি করছেন এদের প্রতি কোর্টের একটা সহানুভূতি আছে এবং অনেক ক্ষেত্রেই কোর্ট থেকে আমরা দেখি যে এই অ্যাপ্লিকেশনগুলি অ্যালাউ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউর পরে হোম অফিস থেকেও এইগুলো তারা দিচ্ছে। আবার এটার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর বা আগের বছরের তুলনায় রিফিউজাল প্রত্যাখ্যানের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আমরা এই অনুষ্ঠানে বলেছিলাম যে 2023 সালে 67% প্রোটেকশন ক্লেম অ্যালাউ হয়েছিল, 24 সালে এটা কমে হয়েছে 47, এবছর আরও অনেক কম হবে বলে ধারণা আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা চিন্তাভাবনা আছে যে অনেক অনেক অ্যাসাইলাম ক্লেম বা হিউম্যান রাইটস ক্লেম নাকচ হবে, সেই কারণে তারা আদালতে জাজের সংখ্যা বৃদ্ধি করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে 53 থেকে 83% মতো ওয়ার্কলোড বেড়ে যাবে। তো সেই হিসাবে আমাদের আশঙ্কা যে অদূর ভবিষ্যতে অনেক অ্যাসাইলাম ক্লেম বা হিউম্যান রাইটস ক্লেম কিন্তু নাকচ হয়ে যাবে। এর মধ্যে আবার আরেকটা জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই অ্যাসাইলাম ক্লেমগুলি খুব দ্রুত তারা নিষ্পত্তি করে দিচ্ছে। এখন অ্যাসাইলামের মোটামুটি 3-4টে ডিফারেন্ট রেজিম আছে। এর মধ্যে যারা সর্বশেষ যারা অ্যাপ্লাই করছেন এরা দেখা যাচ্ছে যে 1-1.5-2 মাসের মধ্যে স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার 1-1.5-2 মাসের মধ্যে তারা ইন্টারভিউ পাচ্ছে। মূল ইন্টারভিউর পরে প্রায় 2 সপ্তাহের মধ্যেই তারা একটা সিদ্ধান্ত পেয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের অ্যাডভাইস হবে যে যারা অ্যাসাইলাম করতে যাচ্ছেন তারা যেন তাদের সবুত, তাদের প্রমাণাদি, তাদের ডকুমেন্টগুলো রেডি করেই যেন অ্যাসাইলাম ক্লেমে যায়। কারণ অ্যাসাইলামে গেলে স্ক্রিনিং ইন্টারভিউ হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে, তার 1 মাস পরে যদি অ্যাসাইলাম ইন্টারভিউ হয়, অ্যাসাইলাম ইন্টারভিউর পরে মাত্র 5 দিনের সময় দেওয়া হচ্ছে। এই 5 দিনের মধ্যে যদি তারা তাদের ডকুমেন্ট না দেয় তাহলে কিন্তু তার ডকুমেন্ট দেওয়ার সুযোগ পাওয়ার আগেই তারা সিদ্ধান্ত পেতে পারে। এই জন্যে প্রস্তুতি না নিয়ে অ্যাসাইলাম ক্লেমে গেলে দেখা যাবে যে অনেকেই হয়তো ঠিকমতো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না। তবে একটা সুবিধা হচ্ছে এই যে এর প্রায় সব ক্লেমগুলি আমরা দেখি যে আমাদের কমিউনিটি থেকে, বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তান কমিউনিটি থেকে কিন্তু অ্যাপিল পাচ্ছে। এখানে মনে রাখতে হবে যে ভারত থেকে যে ধরনের ক্লেমগুলি আসে তার অধিকাংশ ক্লেমগুলি কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেটে বলা হয় ক্লিয়ারলি আনফাউন্ডেড, এবং ভারতীয় ক্লেমগুলিতে সাধারণত আমরা দেখি অ্যাপিলের সুযোগ থাকছে না। তো এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে হবে। এবং অ্যাসাইলাম একটা জটিল বিষয়, এ ব্যাপারে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এই বলে আমরা আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি। আজকে দেখি আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যদি কোনো কলার থাকেন কলারের সাথে কথা বলবো, কলার না থাকলে আমরা আমাদের যে নিয়মিত বিভিন্ন আলোচনা, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোকপাত করে থাকি সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার একটা হচ্ছে যে যদি আপনি এদেশে ওভারস্টেয়ার হয়ে যান বা আপনি ইললিগালি থাকেন তাহলে আপনি কি করতে পারেন। এখানে আমরা দেখেছি যে আমাদের কমিউনিটির ভিতরে অনেকেই মনে করেন যে দেশে যদি কেউ ইললিগালি থাকেন কিন্তু যদি তিনি এদেশের কাউকে তিনি বিয়ে করেন তাহলে তিনি থাকতে পারবেন। এমনকি তিনি যদি যিনি টেম্পোরারি ভিসাতে দেশে আছেন, যেমন স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট হোল্ডার, এমন কেউ যদি আসেন তাদেরকেও যদি তারা বিয়ে করেন তবে তারা এদেশে থাকতে পারবেন। এক্ষেত্রে আমার যে উপদেশ সেটা হচ্ছে এই যে যারা এদেশে সেটেল নয়
তাদের যদি কেউ ডিপেন্ডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু ইস্যু দাঁড়াবে যে দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসার, এদেশ থেকে ইন কান্ট্রি সুইচিংয়ের কোনো সুযোগ নাই। আর যারা অবৈধভাবে আছে তারা কিন্তু সেটেল কাউকে বিয়ে করলেও তাদেরকে সরাসরি সুইচ করার কোনো উপায় নাই। পুরো অ্যাপ্লিকেশনটাই কিন্তু নির্ধারিত হতে হবে হিউম্যান রাইটসে, মানবাধিকারের গ্রাউন্ডে, আউটসাইড দ্য রুল, মানে ইমিগ্রেশন রুলের বাইরে, আইনের বাইরে গিয়ে অ্যাপ্লিকেশনটা হবে। এখন যেটা হতে পারে, যদি কেউ এদেশে কোনো সেটেল কাউকে বিয়ে করেন এবং সেখানে যদি তার, এখানে বিয়ে করারও কিন্তু অনেক জটিলতা আছে। জটিলতা হচ্ছে এই যে এদেশে যদি কারোর অনুমতি না থাকে তবে তার পক্ষে কিন্তু ইংলিশ লতে বা যেটাকে আমরা বলি রেজিস্ট্রি ম্যারেজ, এটা করা অনেকটা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যাবে। কারণ ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গেলে তিনি ডকুমেন্ট দেখতে চাইবেন এবং অনেক ক্ষেত্রে হোম অফিসের অ্যাপ্রুভাল ছাড়া এ ধরনের বিয়েগুলি তারা রেজিস্ট্রি করবে না। তো এটা একটা লেন্দি প্রসেস এবং হোম অফিস কিন্তু ম্যারেজ ইন্টারভিউ নিতে পারে, তারা পাত্রপাত্রী দুজনকে ইন্টারভিউ করে দেখতে পারে আসলে তাদের সম্পর্কটা জেনুইন কিনা। আবার বিয়েটা হয়ে গেলেও তারা বলতে পারে যে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো, এবং বলতে পারে তোমার দেশে গিয়ে অ্যাপ্লাই করতে কোনো বাধা নাই। কারণ ওই যে আমরা বললাম যে এখানে সমস্যাটা হচ্ছে এই যে এইভাবে কেউ বিয়ে করলে তাদেরকে দেখাতে হয় যে তাদের ইনসারমন্টেবল অবস্টাকল আছে, অর্থাৎ এই দেশের বাইরে গিয়ে ফ্যামিলি লাইফটা কন্টিনিউ করতে তাদের বিরাট প্রতিবন্ধকতা আছে। এটা তখনই হচ্ছে যদি তাদের ওই যে যিনি অ্যাপ্লিকেন্ট, তার অ্যাপ্লিকেন্টের থাকার অনুমতি না থেকে থাকে। যদি আপনার থাকার অনুমতি থেকে থাকে, আপনি স্টুডেন্ট ভিসাতে থেকে থাকেন, ওয়ার্ক পারমিট ভিসাতে থেকে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে মেনটেনেন্স, অ্যাকোমোডেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ভালো সম্পর্ক ঠিক আছে এটা দেখিয়ে কিন্তু থাকতে পারেন। কিন্তু যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে কিন্তু এইটা আপনার পক্ষে, এই রুলটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আপনার জন্য ওইটাই প্রযোজ্য যে এই ফ্যামিলি লাইফটা আউটসাইড দ্য ইউকে কন্টিনিউ করতে পারে না। স্পেশালি যদি আপনার ওয়াইফ বাংলাদেশি হন তাহলে কিন্তু প্রশ্ন হবে, তাহলে বলবে যে তোমার ওয়াইফ যেহেতু বাংলাদেশি বা মূলত বাংলাদেশি, আগের বাংলাদেশি তিনি তোমার সাথে তোমার দেশে চলে যেতে পারেন। এখন যদি না আপনি দেখাতে পারেন যে আপনার স্ত্রীর জন্য এদেশ থেকে চলে যাওয়াটা বিরাট একটা হার্ডশিপ, বিরাট একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাহলে কিন্তু এটা নিয়ে আপনার কিছুই করা থাকবে না, অ্যাপ্লিকেশনটা হয়তো রিফিউজ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এসব জায়গায় অ্যাপিলেরও কিন্তু রাইট দেয় না, অ্যাপিলের সার্টিফিকেট দিয়ে বলে এটা ক্লিয়ারলি আনফাউন্ডেড। তো এই জন্য এই ধরনের অ্যাপ্লিকেশন করার আগেই আপনারা ভালো করে ভেবে দেখবেন। আমাদের এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে যদি আপনার ইংল্যান্ডে বা এদেশে ইউকেতে আপনার পার্টনার থেকে থাকে যিনি এদেশে সেটেল বলতে আমি বোঝাচ্ছি যে ওনার হয়তো ইনডিফিনিট লিভ টু রিমেন আছে, বা উনি পার্মানেন্ট রেসিডেন্সি আছে, বা উনি ব্রিটিশ, কিংবা উনি হয়তো রিফিউজি স্ট্যাটাসে আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে বেস্ট কোর্স অফ অ্যাকশন হচ্ছে দেশে ফিরে যাওয়া, দেশ থেকে অ্যাপ্লাই করা, হোম অফিসকে জানিয়ে দেওয়া যে আপনি দেশে ফিরে যাচ্ছেন এবং দেশ থেকে আপনি প্রপার চ্যানেলে দেশে আসবেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি আসতে পারেন, বরঞ্চ এখানে থেকে ধুকে কষ্ট করার চাইতে দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসাটা অনেক নিরাপদ এবং এটা অনেক দ্রুত এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ারই সম্ভাবনা আছে। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা আমি এটাকে বললাম যে যদি কোনো সন্তান হয়ে থাকলে কিন্তু সেখানে যেটা তারা অধিকাংশ ক্ষেত্রে সন্তান যদি ব্রিটিশ হয় আপনাকে থাকতে দেয়। কিন্তু 2-1টা ব্যতিক্রমধর্মী কেসে আমরা এটাও দেখেছি যে তারা বলেছে যে তুমি চলে যাও তোমার দেশে, তোমার সন্তানকে তো যেতে হবে না, তোমার সন্তান ব্রিটিশ, তোমার সন্তান তোমার স্ত্রীর সাথে বা স্বামী যিনি দেশে সেটেল তার সাথে থাকবেন, এটা বলতে পারে। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন, শুনছি। জি, আমি কি জানতে চাইছি যে কেয়ারার অ্যালাউন্সটা লই না, এটা কি পাবলিক ফান্ড? জি, কেয়ারার অ্যালাউন্স পাবলিক ফান্ড, ইয়েস। জি, তো কারো যে পিআরপি কার্ডে ওটা যদি লেখা থাকে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড, উনি কি অ্যাপ্লাই করতে পারবেন কেয়ারার অ্যালাউন্স? আপনার যদি নো রিকোর্স টু পাবলিক ফান্ড থাকে তাহলে আপনি কেয়ার অ্যালাউন্স, কোনো অ্যালাউন্সই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, ঠিক আছে। যেটা
জি, ভাইয়া। যেটা যেটা হয় অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে যদি আপনাকে তারা যদি মানে যিনি কেয়ার অ্যালাউন্স করবেন তিনি যদি সোশ্যাল সার্ভিস তাকে যদি ডেজিগনেটেড কেয়ারার করে সেক্ষেত্রে আপনি এই কন্ডিশনটাকে লিফট করার জন্য হোম অফিসকে আপনি জানাতে পারেন। বুঝছি। আর আমার যে পরিচিত একজন আর কি ওনার ওই যে প্রথমে যখন ওনার লিভ টু রিমেইন দিছে জি পাবলিক ফান্ড এলাও করছে, বা জি। দ্বিতীয়বার যখন দিছে ওনার তো নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড লেখা দিলেছে, বা উনি জি। জানতেন না ওটা, বা উনি কন্টিনিউ আগে যে বেনিফিট গুলো পাইয়া যাইতেছেন ওগুলো পাইতেছেন ইউনিভার্সিটি কেয়ার আর এলাও। যেটা যেটা আপনাকে করতে হবে যেহেতু আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনে তার ফান্ডটা নিলে আপনারা ইমিগ্রেশনের রুলটাকে ব্রিচ করবেন, যেটা করতে হবে আপনাদেরকে হোম অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে লিফটিং দ্য কন্ডিশন। এই অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে না, আপনারা কোনো সলিসিটরের পরামর্শ নিতে পারেন কিংবা নিজেরাই ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে পারেন, অনলাইনে করতে পারেন। তো করে সেখানে আপনি বলতে পারেন যে কেন আপনাদের পাবলিক ফান্ড লাগবে, তাহলে তারা হয়তো আপনাকে যদি গ্রান্ট করে দেয় তাহলে আবার পাবলিক ফান্ড করতে পারবেন, না করলে আপনারা কিন্তু ইমিগ্রেশন রুলের কন্ডিশনটাকে ব্রিচ করছেন। জি, তো এখন এটা তো ঠিক আছে উনি করবেন, এর মধ্যে যে ইনভার্সন কিট পাইছেন কেয়ার এলাও পাইছেন ওদেরকে কি ইমিডিয়েটলি জানানো লাগবে ওটা না? ইমিডিয়েটলি জানানো লাগবে, না লাগলে আপনি কিন্তু ব্রিচ করে ফেলবেন, অথবা ইমিডিয়েটলি আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। এবং যদি পরবর্তীকালে না করে তাহলে কিন্তু যেটুকু নিয়েছেন সেই বাড়তি পয়সাটাকে ফেরত দিতে হবে। তো ঠিক আছে আপাতত আপনি আমার কথা বুঝতে পেরেছেন। সেখানে বেনিফিটের ব্যাপারে কথা বলছিলাম, যে পাবলিক বেনিফিট নিয়ে অনেকেরই মনে অনেক কনফিউশন আছে যে কোন কোন বেনিফিটগুলি পাবলিক বেনিফিট, সেটা নিয়ে সন্দেহ থাকে। এটা আমি বলে রাখতে পারি যারা মোটামুটি ইন্টারনেট একটু ঘাটেন তাদের জন্য বলছি যে ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 6-এ যদি কেউ যান তো সেখানে দেখবেন যে পাবলিক বেনিফিটের লিস্ট দেওয়া আছে যে কোন কোন বেনিফিটগুলি পাবলিক বেনিফিট। আবার এখানে মনে রাখতে হবে কিছু কিছু বেনিফিট আছে যেটা কিন্তু ফ্যামিলিকে দেওয়া হয়, এবং সেখানে যদি ফ্যামিলিকে দেওয়া হয় সেখানে যদি দেখা যাচ্ছে যে ওয়াইফ হয়তো এই বেনিফিটটা পান কিন্তু এই বেনিফিটটা পুরো ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, ফলে হাজব্যান্ডও যার আসলে বেনিফিট পাওয়ার কোনো রাইট নাই তিনিও বেনিফিট হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো অপরাধ নয়, কারণ কোনো কোনো বেনিফিট পুরো ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো দর্শকদের কারোর কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ থাকলে যে বেনিফিটটা তিনি পাচ্ছেন বা যে বেনিফিটটা তিনি চাচ্ছেন সেটা পাবলিক বেনিফিটের মধ্যে আছে কি না দেখতে গেলে অনুগ্রহ করে প্যারাগ্রাফ 6 ইমিগ্রেশন রুলসের প্যারাগ্রাফ 6 গেলে একটা লিস্ট পাবেন, সেই লিস্টে বলে দেওয়া আছে যে কোন কোন বেনিফিটগুলি পাবলিক বেনিফিট। যাই হোক আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি, এবং যেখানে আমরা আলোচনা করছিলাম যে আপনি যদি এদেশে ওভার স্টেয়ার হয়ে যান বা আপনি যদি ইললিগালি থাকেন তাহলে কী অ্যাপ্লিকেশন করতে পারেন। দেখেন মূলত যদি আপনি দেশে ওভার স্টেয়ার হয়ে যান বা ইললিগাল থাকেন তাহলে একমাত্র আপনি অ্যাসাইলাম ছাড়া এবং একটা স্ট্রং হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই, যেটা প্রায়শই আমরা দেখি যে অনেকেই করেন যে তারা কাউকে বিয়ে করেন, যাকে বিয়ে করেন এদের অনেকেই কিন্তু এদেশে আসলে সেটেল নন। যেমন আমরা জানি যে কেউ স্টুডেন্টকে অনেকে বিয়ে করে এই আশায় যে তিনি স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হতে পারবে, কিংবা একটা ওয়ার্ক পারমিট হোল্ডারের ওদেরকে বিয়ে করে এই আশায় যে তিনি তার ডিপেন্ডেন্ট হতে পারবে, কিন্তু এইগুলি কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, যে কোনো অ্যাপ্লিকেশন করা যায় আউটসাইড দ্য রুল, ইমিগ্রেশন রুলের বাইরে গিয়ে মানবিক কারণে যে কোনো অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কতটা সফল হবে সেটা নিয়ে কিন্তু ভেবে দেখা দরকার। এবং যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, তারা আপনাকে ঠিকমতো গাইড করতে পারবে যে কী ধরনের অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। কিন্তু আমি যেটা বললাম যে মূলত কেউ ওভারস্টে হয়ে গেলে অ্যাসাইলাম ক্লেম বা প্রোটেকশন ক্লেম করা ছাড়া আর খুব স্ট্রং হিউম্যান রাইটস গ্রাউন্ড ছাড়া কোনো অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ নাই। আরেকটা জিনিস আজকে আমার মনে হলো যে একটু আপনাদের সাথে আলোচনা করা দরকার। এই যে অনেকেই মনে একটা ধারণা আছে যে আমি যদি একবার এদেশে অ্যাসাইলাম পাই তাহলে হয়তো আমার আর আগের ক্লেম নিয়ে ভাবতে হবে না। যেমন আমি জানি যে অনেকেই প্রায় এসব এরকম বলেন, হয়তো একজন সমকামী বলে তাকে সমকামী হিসেবে হোম অফিস মেনে নিয়েছে, কিংবা কোর্টে গিয়ে
তিনি সমকামী বলে তাকে কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং তিনি থাকার অনুমতি পেয়েছেন। এদের অনেকেই কিন্তু যখন মনে করেন এখন আমি যেহেতু ভিসা পেয়ে গেছি এখন আমার আর বিয়ে করতে কোনো বাধা নেই, অনেকে বিয়ে করে ফেলেন বা অনেকে বিয়ে করার চেষ্টা করেন। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা বড় একটা অসুবিধা আছে। আপনি যদি সমকামী হয়ে থাকেন তাহলে আপনি কি করে বিয়ে করেন? যদি বিয়ে করেন আপনি তো অবশ্যই তাহলে সেম সেক্স একটা রিলেশনশিপে আপনি যাবেন। আপনি যখনই অপোজিট সেক্সের কাউকে বিয়ে করছেন তাহলে তো এটা প্রতীয়মান হবে যে আপনার অরিজিনাল ক্লেমটা ছিল ভুয়া। অনেকের সময় বলে না না আমার তো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু মনে রাখতে হবে সমকামিতা এমন একটা জিনিস এখানে মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়। এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইমিউটেবল, এটা চেঞ্জেবল নয়। এই চেঞ্জেবল নয় বলেই যারা সমকামী ওদেরকে আমরা বলি রিফিউজি কনভেনশনের জন্য তারা দে আর মেম্বার অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এই সোশ্যাল গ্রুপের যারা মেম্বার তারা তাদের কমন ক্যারেক্টারিস্টিককে তারা চেঞ্জ করতে পারে না, অর দে আর নট এক্সপেক্টেড টু চেঞ্জ। সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে, যদি কর্তৃপক্ষ যদি করতে চায় তবে সেক্ষেত্রে তাদের মূল ক্লেমটা তারা হোম অফিস বলতে পারে যে তারা কিন্তু এটা সঠিক না। আমরা জানি যে এরকম কিছু ক্লেমেন্ট কিন্তু মিথ্যে ক্লেম করার জন্যে তাদের অ্যাসাইলাম তো ক্যান্সেল হয়েছেই, তারা অনেকেই জেল দণ্ডে দণ্ডিত হয়েছে। আবার একই রকমভাবে যদি যে দেশ থেকে আপনি আসেন সে দেশে যদি পরিস্থিতি পরিবর্তন হয়, আমরা যেমন দেখেছি জিম্বাবুয়ে বা সোমালিয়া এ সমস্ত দেশ থেকে আমরা দেখেছি আগে যেমন অনেকেই অ্যাসাইলাম পেয়েছেন, এখন কিন্তু সোমালিয়াতে সে ইসলামিক কোর্ট তারা কিন্তু আর ক্ষমতায় নাই। তো এখন যদি কেউ সোমালিয়া থেকে অ্যাসাইলাম পেয়ে থাকেন আর 5 বছর পরে তারা সেটেলমেন্টে অ্যাপ্লাই করেন আর তাদের অ্যাপ্লিকেশন যদি ক্যান্সেল হয়ে যায় অন দ্য গ্রাউন্ড যে তোমার দেশে পরিবর্তন হয়েছে, তবে কিন্তু এখানে অবাক হওয়ার কারণ নাই। একই রকম ঘটনা ঘটেছে জিম্বাবুয়েতে। বাংলাদেশের ক্ষেত্রেও যদি হয় আমরা কিন্তু অবাক হব না। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন দেখি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আইন অধিকার প্রোগ্রাম প্লিজ? জি, এটা আইন অধিকার। আপনি আমার সাথে কথা বলছেন? আপনি কি রেজা ভাই নাকি? জি, আমি রেজা। আপনি বলেন কি করতে পারি আপনার জন্য? আচ্ছা ঠিক আছে। আমি কি হাসান বা ব্যারিস্টার মোহিত খানের সাথে আলাপ করতে পারবো কিনা? আসেননি উনি? জি, আপনি যদি আগামী সপ্তাহেও আমি থাকবো, তারপরে অগস্ট মাসের প্রথম সপ্তাহে থাকবেন মোহিত সাহেব। আর তারপরের খুব সম্ভবত তৃতীয় সপ্তাহে থাকবেন এমকিউ হাসান সাহেব। তা আপনি যদি আগস্ট মাসের প্রথম শনিবারে ফোন করেন তো মোহিত সাহেবকে পাবেন, আর তৃতীয় সপ্তাহে ফোন করলে আপনি এমকিউ হাসান সাহেবকে পাবেন। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস আপনার সাথে আলাপ করি প্লিজ। এই যে মনে করেন আমার একটা কেস 20 ইয়ার্সের। জি। তো আমি আমার মনে করেন এই দেশে আসছি যেভাবেই আসছি, আমার একটা পাসপোর্ট আছে, পাসপোর্টে আমার স্টাম্প আছে, ইভেন আমি এটা রেনু করছি, এখন পর্যন্ত রেনু করা আছে। আর এই মনে করেন আমি আসার পরে 2010 থেকে আমি ফিক্স পাইছি, 2010 থেকে আমার ডাক্তারের জয়েন আছি বা অনেক কিছু ওয়াটার বিল প্রুফ আছে। এর আগে কোনো প্রুফ নাই আমি যে দেশে আছি, কিন্তু আমি আসলাম যে ঠিক আছে। আর 2008 আবার আমাকে ইমিগ্রেশন ধরছিল একটা কাগজ আছে 2008 কাজের মধ্যে আমার ধরছিল ইমিগ্রেশনে। তো আমার মনে করেন 2006 থেকে 8 অথবা 10 পর্যন্ত আমার কোনো ডকুমেন্ট আমার রাখতে পারি নাই। তার জন্য আমি কি করতে পারি যদি কেস করে? আপনি যেটা করবেন অবশ্যই আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি সাবমিট করবেন। তারপর আপনি কি করবেন যে যেখানে আপনার ডকুমেন্ট নাই সেখানে যারা ব্যক্তি যারা আপনাকে চেনে বা জানে যে আপনি 20 বছর ধরে এদেশে আসেন, তাদের কাছ থেকে আপনি ডিটেল স্টেটমেন্ট নেবেন। 1 লাইন 2 লাইন নয়, খুব বিস্তারিত স্টেটমেন্ট নেবেন, কীভাবে আপনাকে চেনে, কোত্থেকে চেনে, কীভাবে তারা জানে যে 2005 থেকে তারা জানে যে আপনি এদেশে আছেন। তাদের আপনি পুরো স্টেটমেন্ট দেবেন, তাদের একটা আইডি এবং একটা অ্যাড্রেসের
ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করবেন। আর আপনি নিজে একটা কভার লেটারে এক্সপ্লেন করবেন যে কেন 2005 থেকে 10 পর্যন্ত আপনার ডকুমেন্ট নাই। তো এই ধরনের আপনি ডকুমেন্ট দিলে হোম অফিস গ্রহণ করতে পারে। গ্রহণ যদি তারা নাও করে, এটাকে রিফিউজ করেও দেয়, তবে আপনি অ্যাপিলে গেলে, অ্যাপিলে কিন্তু তারা মৌখিক সাক্ষী তারা গ্রহণ করবে এবং তারা করে তারা হয়তো আপনাকে দেবে। আমরা এরকম বহুত কেস আমরা জয়লাভ করেছি যেখানে ডকুমেন্ট নাই কিন্তু মৌখিক সাক্ষী আছে, এই মৌখিক সাক্ষীকে তারা ক্রস এক্সামিন করে তারা দেখেছে এবং দেখে তারা জাজ সাহেব সন্তুষ্ট হয়েছে যে এই ভদ্রলোক 20 বছরের উপরে দেশ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল যে আমি একদিন আলাপ করছিলাম আরেক সলিসিটারের সাথে, উনি বলছিলেন যে আপনি যে কথাটা বলছেন যে আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের কাছ থেকে আপনি একটা লেটার আনতে পারলে আপনার এটা অ্যাকসেপ্ট হতে পারে। তো লেটারটা কি কার কাছে লেখা থাকবে? যেমন মনে করেন হোম অফিস। দেখেন ভাইয়া, আমি কিন্তু একটু আগে আপনাকে বললাম যে আপনি মৌখিক সাক্ষী মানে কি আপনি স্টেটমেন্ট আনবেন তাদের কাছ থেকে যারা জানে যে আপনি এদেশে এতদিন ধরে আছেন। তো চিঠিটা আপনাকে তারা হোম অফিসকে অ্যাড্রেস করে লিখবে এবং চিঠিতে তারা বিস্তারিত নিজেদের পরিচয় দেবে, আপনাকে কিভাবে চেনে, কবে থেকে আপনার সাথে পরিচয় হয়েছে এবং সেটা দিয়ে, এবং কিভাবে তারা চেনে, কিভাবে আপনার সম্পর্ক। আগে বলেছি 1 লাইন 2 লাইন চিঠি লিখলে কিন্তু এটার গুরুত্ব কম থাকবে, কারণ যে লোক আপনাকে 25 বছর ধরে চেনে সে তো অন্তত 25টা লাইন তার লেখা উচিত, তাই নয় কি? জি, ওকে ভাইয়া, জি ওকে, থ্যাংক ইউ। দেখি এখন কে আছেন। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো কলার, হ্যালো হ্যালো, হ্যাঁ কলার বলেন, আমি শুনছি, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চন আছে আপনার কাছে। জি বলেন, শুনছি। যে আমার একটা ফ্যামিলি সেপারেট হয়েছে, আমার একটা ঘর আছে, পিওর ঘর। জি। এখন আমার দুইটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে আছে, এখন 23 হয়েছে। এখন আমরা পারিবারিক ভাবে শেষ করছিলাম এটা। এখন একটা ঘর, পিওর ঘর আমার, এটা টাইম পয়সা আদা দিব, আদা না, এখন দেইটা না আমার কথা বলা। এখন আমি কিতা কথা আইনে গেছে, সরি আমি আপনার আইনের নামও আছে, আমার নামও আছে, না সরি আমি আসলে আমি কি 50-50 পাইমু না, আমাকে তো আরো যা যে একটু কিতা করব। সরি আমি আপনার আমি কি আইনে আশ্রয় দিতে পারি? এখন আমাকে একটু বলবো ভাইয়া। আমি দুঃখিত, আমি আপনার পুরো কথা বুঝতে পারলাম না। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনার একটা ফ্রি হোল্ড ঘর আছে, এটুকু আমি বুঝতে পেরেছি। এরপরে কি সমস্যা? আপনার কি স্ত্রী আছেন? আপনার কি ওয়াইফ আছেন? হ্যালো, আপনার কি ওয়াইফ আছে? জি, ওয়াইফ থাকলে যেটা হবে দেশের উত্তরাধিকার আইন অনুযায়ী সমস্যা আইন করলে আমারে দিবা, আমারে গড় 50% দিবা, তাই 50% দিবা আমারে। আমরা এটা এখন দিতে চাই না, আমি এখন কি আইনে আশ্রয়? না না, আপনি কেন দেবেন? আপনি কেন সম্পত্তি আপনি দিবেন? আপনি না থাকলে আপনার ওই বাড়িটা চলে যাবে আপনার ওয়াইফের কাছে, ঠিক আছে? আপনি বেঁচে থাকতে, আপনার ওয়াইফ বেঁচে থাকতে এই সম্পত্তিতে আপনার ছেলে বা মেয়ের কোনো রাইট নাই। আপনি না থাকলে সম্পত্তি চলে যাবে আপনার ওয়াইফের কাছে। আপনি যদি চান, আমি করে পারলাম না, এখন আমার ঘর এটা আমি পাইমনি 50%, আমি কিতা করতাম সারি, আপনি আমাকে কইবানি? না না, আমি বুঝতে পারছি না, আপনার তো মালিকানা আছে, তা আপনি ঘর পাইতেন না, এখন আমি ঠিক বুঝতে পারলাম না। ভাই আপনার কথা আসলে আমাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। আপনি বলছেন যে আপনার ঘর আছে, আপনার ঘর আছে তো আপনার আছে, এটাতে অসুবিধা কি? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ঘর থেকে? আমার ওয়াইফের সাথে আমার সেপারেশন হয়ে গেছে। জি জি বুঝলাম, আপনার ঘর থেকে ওয়াইফের সেপারেশন হয়েছে কিভাবে? ডিভোর্স হয়েছে? আমি চাইলে আমার ঘর, এটা আমরা তো সেপারেশন হয়ে গেছি, আমার ঘর তো এটা আমি চাইলাম না, আমার চাইলে নামে আদা, আমি আদা, এটা আপনার সাথে আপনার ওয়াইফের কি ডিভোর্স হয়েছে? কি ডিভোর্স হয়েছে? ডিভোর্সে কি অ্যানসিলিয়ারি রিলিফ হিসাবে তারা কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে বাড়িটা কে পাবে?
না, এটা কিছু এখনো এটা কিছু হয়েছে না, খালি আমরা ডিফিউজ করছি। আমরা যদি না হয় শোনেন, যদি না হয় তবে আপনি অবশ্যই ডিভোর্সে আপনি পিটিশন দিয়ে এই বাড়ি চাইবেন। এখন আপনার বাচ্চারা কি ছোট না বড়? না, এটা আমরা কোর্টে যাই নাই এখনো। হ্যাঁ, যদি আপনি কোর্টে যান আপনি যেটা করতে পারেন, কোর্টের বাইরেও একটা সেটেলমেন্ট করতে পারেন যে বাড়িটা কি ভাগাভাগি হবে কিনা। আপনার বাচ্চারা কি ছোট না বড়? ছোট, একটা 14 বছর, একটা 9 বছর। তো সেখানে যেটা হতে পারে, সেক্ষেত্রে যেটা হতে পারে, কোর্ট কিন্তু আপনার ওয়াইফকেই বাড়িটা দিতে পারে। এখানে অনেক রকম অর্ডার আছে। একটা অর্ডার হতে পারে যে আপনার ওয়াইফ বাচ্চারা বড় হওয়া পর্যন্ত, 14 বছর, একটা 9 বছর, যেটা হতে পারে কোর্ট এটা আপনার ওয়াইফকে দিতে পারে, তাকে একেবারে আপনার ফাইনাল সেটেলমেন্ট হিসেবে সে কোর্ট আপনার ওয়াইফ প্রপার্টিটা পেতে পারে। কিংবা কোর্ট বলতে পারে আপনার ছোট বাচ্চা 18 হওয়া পর্যন্ত এই বাড়িটা আপনার ওয়াইফের কাছে থাকবে। জি, যেটা হবে ওই যে বলুন, তাহলে যদি তিনি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রপার্টি চাইবেন। প্রশ্ন হচ্ছে যে আপনাকে প্রপার্টির কতটা অংশ দেবে, এজন্য আপনাকে কোর্টে গিয়ে চাইতে হবে। অবশ্যই একটা ফ্যামিলি লয়ার দেখে আপনাকে চাইতে হবে আপনি কি প্রপার্টির পুরোটা পাবেন নাকি অর্ধেক তাকে দিতে। এমনও হতে পারে যে প্রপার্টি বিক্রি করে তাকে হয়তো আপনাকে অংশ দেওয়া লাগতে পারে। আপনি অবশ্যই একটা ফ্যামিলি লয়ার সাথে কথা বলেন এবং আপনি কোর্টে যান, আদালতে গিয়ে এইটাকে আপনাকে নিষ্পত্তি করতে হবে। আপনি যে একটু আগে বললেন আপনার ওয়াইফের সাথে আপনার এখনও পুরোপুরি ডিভোর্স হয়নি, তাহলে আপনার ওয়াইফ কী করে আরেকটা বিয়ে করে সেই হাজব্যান্ডের সাথে থাকে? আপনার সাথে আপনার ওয়াইফের যদি ডিভোর্সই না হয়, আপনার ওয়াইফ কি করে আরেকটা বিয়ে করে ভাইয়া? না, ডিভোর্স হয়ে গেছে, এটা একবার ক্লিয়ার। এটা একবার ক্লিয়ার হয়ে গেছে, ডিভোর্স হয়ে একবার ক্লিয়ার। হ্যাঁ, ডিভোর্স যদি হয়ে থাকে তো ডিভোর্সের সময় আপনি যখন কোর্টে গেলেন তখন আপনি সম্পত্তি কমপ্লিট করেন না কেন? ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এটা ক্লিয়ার একবারে। আমার সার্টিফিকেট আছে, ফাইনাল সার্টিফিকেট, এটা সব আছে। যখন এটা ডিভোর্স কোর্টে গেল তখন আপনি বাড়ির ব্যাপারে কি উঠাননি কোর্টে? না, আমি কোর্টে গেছি না, আমি কোর্টে গেছি না, তাই এটা অমনেও। তাহলে এখন আপনাকে কোর্টে যাইতে হবে, কোর্টে গিয়ে আপনাকে প্রপার্টি ক্লেম করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পুরোটা কোর্টে না গেলে আপনি কি করে ইয়ে পাবেন, বাড়ির শেয়ার আপনি কি করে পাবেন? আপনি কোর্টে না গেলে আপনি আমার কাছে আইনের পরামর্শ চাচ্ছেন, আপনি যদি আইনের দরজাতেই না যান, জি যে আপনি কোর্টে গেলে যদি আপনি এটাতে যদি পারচেজ প্রাইস আপনি দিয়ে থাকেন, মর্গেজ আপনি দিয়ে থাকেন, তো অবশ্যই আপনি বাড়িতে একটা শেয়ার আপনি পাবেন। কিন্তু কেন আপনি ওই ডিভোর্সের সময় এটা কন্টেস্ট করলেন না, এটা কিন্তু কোর্ট জানতে চাইবে। যাই ভাই, আশা করি আপনি আমার উত্তর পেয়ে গেছেন। এই দর্শকবৃন্দ, আমাদের এই যে ভাইয়া যে কথাটা বললেন, এখান থেকেই কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে ডিভোর্সের মতো একটা ব্যাপারে কিন্তু অবশ্যই কোর্টকে ইনভলভ করা দরকার। যে উনি যেমন 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছেন, বাড়িটা ছেড়ে দিয়েছেন, কেন ছেড়ে দিয়েছেন উনি নিজেও জানেন না, নিজেও কিন্তু উনি বলতে পারেন না। অবশ্যই উনি বাড়িটা কন্টেস্ট করতে পারতেন, হয়তো বা কোর্ট বলতো যে বাড়িটা যেহেতু ওনার আন্ডারেজ বাচ্চা আছে, আন্ডারেজ বাচ্চাদের থাকার জন্য বাড়ি দরকার, হয়তো বাড়িটা তার ওয়াইফকেই তারা দিত। কিংবা এমন হতে পারতো যে হয়তো কোর্ট বলতো যে বাচ্চারা, ছোট বাচ্চা 18 বছর বয়স হওয়া পর্যন্ত ওয়াইফ বাচ্চা নিয়ে বাসায় থাকবে, এরপরে বাড়িটা বিক্রি করে হয়তো বাড়ির ভাড়া, বাড়ির যে বিক্রির প্রসিড হয়তো ভাগাভাগি হবে। কিন্তু উনি এ ব্যাপারে কেন উনি কোর্টের কাছে যান নাই, কেন উনি চান নাই আমি জানি না, এটা উনি ভালো বলতে পারবেন। দেখি আর কোনো শ্রোতা আছেন কিনা লাইনে। হ্যালো, আচ্ছা, আর কোনো ইয়ে নাই। আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনাতে আমরা ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম যে যদি আপনি এদেশে এসে ওভার স্টেয়ার হয়ে গিয়ে থাকেন, কিংবা যদি আপনি ইললিগালি এদেশে আসেন এবং থাকেন, তাহলে কি করা যায়। আমরা আগেই বলেছি যে এই অবস্থাতে একমাত্র অ্যাসাইলাম ক্লেম করা ছাড়া এবং খুব স্ট্রং হিউম্যান রাইটসের কেস ছাড়া কোনো অ্যাপ্লিকেশান করা যায় না। যেটা অনেকে মনে করছেন যে এদেশে কাউকে বিয়ে করলেই বোধহয় অ্যাপ্লিকেশান করা যায় না, এটা সুদূর পরা হতো, এত সহজে এটা যায় না। এতে অনেক বেশি মানবিক কারণ দেখাতে হয়, অনেক ক্ষেত্রে আউটসাইড দ্য ইমিগ্রেশন আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ এক্সেপশনাল বিশেষ কোনো কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশানগুলো করতে হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, এদেশে কেউ যদি ওভার স্টেয়ার হয়ে যান বা ইমিগ্রেশনের রুল ভায়োলেট করেন, তবে তার
উপরে একটা রি এন্ট্রি ব্যান থাকে। এই ব্যানটা 1 থেকে 10 বছর পর্যন্ত হয়। যদি কাউকে ধরে এদেশ থেকে তাদের খরচে, হোম অফিসে নিজের খরচে পাঠানো হয়, তবে কিন্তু ব্যান 10 বছর পর্যন্ত থাকতে পারে। আবার আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা দেখি যে প্রায় অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখি যে জেনুইন ডকুমেন্ট সাবমিট করা হয় না। এ ব্যাপারে কোনো ক্ষেত্রে আমরা বলবো যে যিনি অ্যাপ্লিকেন্ট তারা হয়তো অতটুকু দায়ী নন, তারা একটা এজেন্টকে ব্যবহার করেন এবং এজেন্ট অনেক সময় অনেক জালি ডকুমেন্ট সাবমিট করে দেয়। আগে আমরা বলেছি যে এজেন্টকে ব্যবহার করাটা খুবই ডেঞ্জারাস। এজেন্টরা বিভিন্ন সময় এর আগে আমি দেখেছি যে মিথ্যে ইংলিশ সার্টিফিকেট সাবমিট করে, বা এখনও আমরা দেখেছি অনেক ওয়ার্ক পারমিটের সময় মিথ্যা এমপ্লয়ারের ডিক্লারেশন সাবমিট করে দেয়। করে দিয়ে কী করে, অ্যাপ্লিকেন্টকে তারা 10 বছরের একটা ব্যানের সম্মুখীন করে দেয়। এই ব্যান একবার করে ফেললে এই ব্যানগুলো কিন্তু ওঠানো খুবই খুবই কঠিন। এটা শুধুমাত্র যদি ফ্যামিলি গ্রাউন্ডে, অর্থাৎ এদেশে কাউকে কাউকে বিয়ে করে যদি কেউ আসতে চায়, বা এরকম কেউ সেটেল তার ফ্যামিলি মেম্বার হিসেবে আসতে চায়, শুধুমাত্র তখনই এই ব্যানটা ওঠে, আদারওয়াইজ এই ব্যানটা কিন্তু উঠানো কঠিন হয়ে যায়। প্রথমে দেখি কোনো কলার লাইনে আছেন কিনা, না থাকলে আলোচনায় আমরা ফিরে যাব। হ্যালো কলার, হ্যালো। না, কোনো কলার মনে হয় লাইনে নাই। আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনাতেই আমরা ফিরে যাচ্ছি। আবার আমরা বলি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, যে যদি আপনি এদেশে এসে ওভারস্টের হয়ে যান, বা আপনি কোনো কারণে প্রথম থেকেই আপনি দেশে একজন ইলিগাল ইমিগ্রেন্ট ছিলেন, সেক্ষেত্রে আপনার করণীয় কিন্তু খুব কম জিনিস আছে। প্রায় সেই সময় লোকে জিজ্ঞাসা করে আমার কি করার আছে, না আপনার কিছু করার না। হ্যাঁ, যদি আপনি 20 বছর থাকেন, 20 বছর যদি থাকতে পারেন, তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এখন কুটুমাই গত জানুয়ারিতে তাই 10 মাসেরও পাই আইছেন স্টুডেন্ট ফাউন্ডেশনীয় তো পাওয়া গিয়া আপনারই রয়েছে। এখন শেষ পরীক্ষা মাসও শেষে দিয়া শেষ হয়ে দিব। এখন শেষ হওয়ার পরে তাই কেয়ার ওয়ার্কার ওরতা পারবানি বা এসাইলাম করতে পারবানি, তো পড়া আরবার খরচ করিয়া। আপনার যিনি এদেশে আসলেন 10 মাসের ভিসা নিয়ে, উনি কি কোর্স করতে আসছেন আপনি জানেন? তা ফাউন্ডেশন আইছেন যে কইয়া দিছেন যদি তাই নিও করতে চাই আরবার করতে চাই 3 বছর কোর্স লইয়া করতে পারবা। হ্যাঁ, যদি তিনি ফাউন্ডেশন পাস করে থাকেন এবং তারপরে উনি যদি ডিগ্রি কোর্সে ওনাকে অ্যাডমিশন দেয় এবং ওনাকে তারা যদি সার্টিফিকেট অফ যেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি তাকে দেয়, কাস্ট যেটাকে আমরা বলি, সেই কাস্ট লেটার যদি সে পায় এবং যদি উনি পয়সা দেখাতে পারেন, তাহলে উনি আবার অ্যাপ্লাই করতে পারেন, নাহলে দেশে গিয়ে আবার অ্যাপ্লাই করে আসতে হবে। এই দেশ থেকে হতে পারে যদি তাকে কোনো ইউনিভার্সিটি কাস্ট লেটার দেয়। কাস্ট ছাড়াই কোনো ইউনিভার্সিটি স্পন্সরশিপ না করলে সে এই দেশে থাকতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। আর হেও রাইতো পারবনি, ভিসা বদলাইতে পারবানি, কেয়ার ওয়ার্কারও যাইতে পারবানি, বা অ্যাসাইলাম করতে পারবানি। অ্যাসাইলাম সবসময় পারে, কিন্তু অ্যাসাইলামে সে কি দেখাবে? তার দেশে গেলে কি সমস্যা হবে, কি ভয় আছে তার দেশে গেলে? এটা তার কাছে তো কিছু নাই, এত 23 বয়স, এত ছাত্র আইছে। হ্যাঁ, তো ফলে হবে কি, এই ধরনের কেসগুলো করা মানে মিথ্যে কেস করা হবে। এবং আমরা কখনোই কাউকে এনকারেজ করি না মিথ্যা কেস করতে। সে এখনো ইয়াং আছে, সে দেশে গেলে বা অন্য জায়গায় গেলে অনেক কিছু করতে পারবে। একবার অ্যাসাইলাম ক্লেম করলে, একটা মিথ্যে ফালতু অ্যাসাইলাম ক্লেম করলে তার যে দাগ পড়ে যাবে তার হিস্ট্রিতে, তার ইতিহাস খারাপ হয়ে যাবে, এটা তাকে সবসময় তাকে তাড়া করে নিয়ে ফিরবে। তো সেই জন্য আমি বলবো, আইন মতে কেয়ার ওয়ার্কারও যাইতে পারবানি, বা স্টুডেন্টরও খামর ফলসারও কেউ দিয়া পারবানি। স্টুডেন্ট হিসাবে যদি তাকে বললাম কোনো বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি যদি তাকে গ্রহণ করে, সে যদি অ্যাডমিশন পায়, তার যদি স্টুডেন্টের ফি দেওয়ার মধ্যে পয়সা থাকে, তার যদি মেনটেনেন্স ফি দেখানোর পয়সা থেকে থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমি বুঝছি, আমি কইতাম স্যার আমি কেয়ার ওয়ার্কারও হতে পারবানি। এখন এখানে কেয়ারের জন্য কোনো নতুন কোনো ভিসা নাই। আর পারবানি ও যেন তার স্টুডেন্ট ওদের স্পন্সর মালিকে দিয়া কামো লাগি রাখবা লাগি চেষ্টা করো, মেয়েরা স্পন্সর দিলে পারবানি। কি জিনিস?
রেস্টুরেন্ট থাকি যে কেউ আছে না আমার দোকানও খামো মানুষ লাগবো ফোন স্যার যদি না সে যদি সেই স্কিল ওয়ার্কার হিসেবে যদি তাকে কেউ অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আছে। সে যদি তাদের যে এখন যে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা যদি সে স্যাটিসফাই করতে পারে, যে বেতন হয়তো 38,700 এই টাকা বেতন যদি তাকে কেউ দিয়ে রাখতে চায় তো সে অ্যাপ্লাই করতে পারবে। ও আচ্ছা 38,000 বুঝছি কেউ বেতন দেখাইতে পারবেন রেস্টুরেন্ট হইল মলা ওরকম করা। হ্যাঁ, তো তার কি আপনার কি মনে হয় তাকে কেউ রেস্টুরেন্টে 38,700 পাউন্ড বেতন দিয়ে রাখবে? না এটা তো বুঝলাম না, এবার তো মারছই না আপনার অধিকার আমারই, এবার তো মাত হইছে না। জি, তো এখন এটা আমার মতে 24,000 আমার মতে তার স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করা উচিত, নাহলে তার দেশে গিয়ে পড়াশোনা করা উচিত, নইলে তার কোনোদিন পড়াশোনা হবে না, তার ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বাট এটা আপনারা ভালো বোঝেন, আপনাদের সন্তান, আপনারা যেটা মনে করেন তার জন্য ভালো হবে সেটাই আপনারা করবেন। আচ্ছা, না আমি আপনার জানতাম করে জিজ্ঞাসি কি বেজারো কানা জানতাম করে জি জি যে অনেক মানুষের তো মুখে মুখে কয় যে কে আর কারো হরাইলাও বিছা হরাইলাও এদিন চিট গিয়া ও জিজ্ঞাসা আপনারে। জি, ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, ওকে, আসসালাম। হ্যালো, কে আছেন লাইনে? ওয়ালাইকুম সালাম, জি বলেন। হ্যালো, শুনছি ভাইয়া, আপনার কথাটা একটু বলেন। জি বলেন, শুনছি ভাইয়া, বলেন, আমি শুনছি। মনে হচ্ছে কলারকে হারিয়ে ফেলেছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। জি বলেন, শুনছি ভাইয়া। 10 year রোডে আমি পাইছিলাম, আগে স্পাউস ভিসা পাইছিলাম। আমার 3 নম্বর কাজ শেষ হয়ে যায়, 4 নম্বর কার্ড লাগে আমি আবার অ্যাপ্লিকেশন করতাম। তো আমি জানতে চাইছিলাম যে আমার ফাইনাল যে এলিজিবল লিভার লাগে আমার কি তারিখ তারা রেডি করা লাগবে। আপনার যখন ইন্ডিপেন্ডেন্ট ইয়ের জন্য আইএলআর এর জন্য আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে দেখাতে হবে, আর লাইফ ইন দ্য ইউকে এই দুটো লাগবে, এই দুটো লাগবেই। জি, এছাড়া যদি এখন যেটা হয় এত সব অ্যাপ্লিকেশন অনলাইনে যখন আপনি সাবমিট করবেন যে ইনফরমেশন দেবেন সেটা বলে ভিত্তি করে তারা একটা চেক লিস্ট আপনাকে পাঠাবে। তো আপনার তো সাথে সাথে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় না, আপনার টাইম আছে। তো চেক লিস্ট দেখে যা যা আপনার লাগে সে আপনি তাতে দেবেন। যদি আপনি জব করেন তো আপনি জবের কাগজ দেবেন, যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে চান ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন। কিন্তু আপনার ম্যান্ডেটারি ডকুমেন্ট হবে ওই যে বললাম যে আপনার কী বলে পাসপোর্ট, বিআরপি থাকলে বিআরপি, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এবং ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ টেস্ট আর লাইফ ইন দ্য ইউকে, এগুলি ম্যান্ডেটারি। এছাড়াও তারা হয়তো আপনার কাছ থেকে যদি আপনি ম্যারিড হন তো ম্যারেজ সার্টিফিকেট ডেকে চাইতে পারে, যদি আপনার বাচ্চা থেকে থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেট চাইতে পারে। তো এটা সবই যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই তারা আপনাকে বলবে যে আরও কী কী ডকুমেন্ট তারা আপনার কাছ থেকে চায়। আমি আমার এই অ্যাপ্লিকেশনের জন্য যেগুলো মানে লাগে সবগুলো রেডি আছে। আমি জানছিলাম যে ইন্ডিভিজুয়াল লাইফ ইন দ্য ইউকে জি লাগবে, লাইফ ইন দ্য ইউকে লাগবে, B1 লাগবে, জি লাগবে, শুধু B1 হলে হয়ে যায়। B1 এবং লাইফ ইন দ্য ইউকে দুটোই লাগবে। জি, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালাম। হ্যালো কলার, হ্যালো হ্যালো কলার, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইলাম আন্ডারে ফিল্ডে নামতে নানি হোম অফিসের ফিস কত আর এনআইএসের ফিস কত? সরি, আমি আপনার কথা বুঝতে পারছি না, কিসের জন্য বলছেন আপনি? আমার মেয়ে বেশ নামতাম আন্ডারে, তো হোম অফিসের ফিস কত আর আপনি কি অ্যাপ্লিকেশন করবেন ভাই? আপনি কি অ্যাপ্লিকেশন করবেন? ও আমার বাচ্চা, আমি আনতাম যে আমার বাচ্চা দেশে তুই একদম জি আমি স্পাউস ভিসা একদম ওদের সব চিনি। জি,
তো আমার মেয়ে আমি আনতে পারছি না, বাট এখন আমি আনতে চাইলাম, তখন খুব হোম অফিসের ফিস আনতে চাইলাম। আর না আপনার যে বাচ্চা আনবেন, আপনার কারেন্ট ভিসা কি, আপনি কি ভিসাতে আছেন? আপনি স্পাউস ভিসা। তো আপনাদের মধ্যে সেটেল কে? আপনি তো সেটেল না, আপনার কি ওয়াইফ সেটেল? আমার হাজবেন্ড সেটেল। আপনার হাজবেন্ড সেটেল। আপনি আপনার আগের বাচ্চা আনবেন নাকি হাজবেন্ডের বাচ্চা আনবেন? আগের বাচ্চা আনবেন। তো যেটা হবে, এই অ্যাপ্লিকেশনটা করতে হবে ইমিগ্রেশনের রুলে প্যারাগ্রাফ 297 অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনাকে ILR এর যে অ্যাপ্লিকেশন আছে, প্রায় আপনার এক একটা বাচ্চার জন্য আপনার 3000-এর উপরে করে আপনার ফি পড়বে। সেটেলমেন্টে আনতে হবে আপনাকে ইনডেফিনিট লিভ টু এন্টার, এই অ্যাপ্লিকেশন করতে হবে ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 297 অনুযায়ী। আমি স্যার আমি লিভ টু রিমেন চাইছি না, আমার 2.5 বছর চলে। হ্যাঁ, যেটা আমি বলছি যে এইখানে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেন্ট হবে আপনার হাজবেন্ড, যিনি এদেশে সেটেল। উনি যেহেতু সেটেল, আপনার হাজবেন্ড কি ব্রিটিশ নাকি ওনার ILR আছে, কি আছে ওনার? জি জি। তো ফলে এখানে স্পন্সর হবেন আপনার হাজবেন্ড, স্পন্সর হবে আপনার হাজবেন্ড, এবং অ্যাপ্লিকেশনটা হবে ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 297 অনুযায়ী। এবং এখানে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তারা ইনডেফিনিট লিভ টু এন্টার এই ভিসা নিয়ে তারা আসবে, এবং এক একজনের জন্য ভিসা ফি লেগে যাবে 3000 পাউন্ডের মতো। এখানে কোনো আপনার কি বলে NHS ফি নাই, সরাসরি সেটেলমেন্টের ফি। এবং আপনার স্বামী স্টেপ ফাদার হিসাবে, সৎ বাপ হিসাবে তিনি অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে? জি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখি পরবর্তী কলার কি আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি জানতে চাচ্ছেন? যে আমার একটা প্রশ্ন রয়েছে। জি বলেন। বর্তমানে পারমিট আসতে হলে 22 লেভেলে নাকি ইংলিশ কোন টেস্ট থাকে, ওটা এখন তারা আসতে গেলে তারা তো দেখা যাচ্ছে তারা বোধহয় IELTS এর 6 মতো তারা দেখতে চাচ্ছে, এবং তার গ্র্যাজুয়েট লেভেল এডুকেশন লাগতেছে। ঠিক আছে, আমি মনে করি আপনি বোধহয় বুঝতে পেরেছেন। দেখি এখন কে আছেন পরবর্তী কলার। আচ্ছা, এখন আর কোনো কলার লাইনে নাই। আমরা যে কথাগুলি বলছিলাম, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে এই যে একটা ধারণা আছে যে আপনি অবৈধভাবে থাকলে নানা রকম অ্যাপ্লিকেশন করা যায়। দেখেন, যদি আপনি 20 বছরের দেশে থাকতে পারেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় লং রেসিডেন্স গ্রাউন্ডে, সেটা একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। আর একটা হতে পারে 20 বছর আপনি হয়তো থাকেননি, কিন্তু সিগনিফিকেন্ট সময় আপনি কাটিয়েছেন, হয়তো 17-18 বছর আপনি কাটিয়েছেন, এবং দেশে গেলে আপনি দেখাতে চাচ্ছেন যে দেশে গেলে আপনার পক্ষে ইন্টিগ্রেট করা, রিএস্টাবলিশ করা, নিজেকে আবার প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে যাবে। এটা কিন্তু সবার জন্য নয়। যেটা হতে পারে হয়তো এমন কেউ যে খুব কম বয়সে দেশ ছেড়েছে, তারপরে দেশে দীর্ঘদিন আছে, হয়তো কোনো শিশু, কোনো ছেলে 11-12 বছর বয়সে দেশে আসার পরে 17-18 বছর তার হয়ে গেছে, তার বয়স এখন 28, 29, 30 হয়ে গেছে। এখন দেশের সাথে তার কোনো রকম সম্পর্ক নাই, দেশে তার কোনো আত্মস্বজন কেউ সে হয়তো চেনে না বা জানে না। সেরকম ক্ষেত্রে সে হয়তো বলতে পারে যে দেশে গেলে তার সিগনিফিকেন্ট অবস্টাকল হবে ইন্টিগ্রেশন করার জন্য। সেটা সিগনিফিকেন্ট সময় দেশে কাটিয়েছে, আর দেশে গেলে তার সে নিজেকে এস্টাবলিশ করতে পারবে না, কেউ তাকে জব দেবে না, তার কোনো ফ্যামিলি সাপোর্ট ওয়ার্ক নাই, কোনো ফ্যামিলি নেটওয়ার্ক নাই যে তাকে সাপোর্ট করবে। এক্ষেত্রে তার অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারে। এ ধরনের অনেক অ্যাপ্লিকেশন কিন্তু সরাসরি হোম অফিস দেয় না, তখন হয়তো অ্যাপিলে গিয়ে কোর্ট থেকে নিয়ে আসতে হয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন কথা বলি। হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি, আমি আবার একটু টাইমে দুইবার লাইন করাইলাম, কিন্তু আপনার লাইন ক্লিয়ার পাইছি না, আমার প্রশ্ন আনসার আমি সঠিকভাবে পাইছি না। জি, যেটা লাগবে তাদের এখন আপনার ওই তাদেরকে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনের ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন হতে হবে, এবং তার ল্যাঙ্গুয়েজ কোর্সও তার IELTS এর 6 হতে হবে। কয় তারিখ থাকে কোনো ডেট আছে? জি,
কয় তারিখে স্টার্ট হইব মনে হয় চেঞ্জটা? আমার যতদূর মনে পড়ছে এটা 22শে জুলাই থেকে হওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই যে বললাম লং রেসিডেন্সের যে 20 বছর, এই 20 বছরের কিন্তু হোম অফিস যেটা হলো যে 20 বছরের অ্যাপ্লিকেশন যখন কেউ করে সেখানে একটা অবশ্যই ডেট অফ এন্ট্রি, কবে তিনি এদেশে ঢুকলেন, এটা কিন্তু দেখানোটা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যায়, কারণ সেখান থেকে তো আর 20 বছরটা কাউন্ট হচ্ছে। হোম অফিস কিন্তু প্রতি বছরের প্রমাণ দেখতে চায়। আমরা দেখেছি অনেক সময় কোর্টে গেলে তারা প্রতিটা ইয়ার, কোনো কোনো ক্ষেত্রে জাজ সাহেবরা হয়তো ইগনোর করে, দেখা যায় যে 20 বছরের ভিতরে মাঝে একটা দুটা বছর হয়তো মিসিং, কিন্তু ওভারঅল তার দেখা যাচ্ছে সে 20 বছর আসছে, জাজ সাহেবরা কোর্ট হয়তো গ্রহণ করে, কিন্তু হোম অফিস প্রতি বছরের জন্য তারা চায়। তো যারাই 20 বছরের অ্যাপ্লিকেশন করবেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রতি বছরের জন্য ডকুমেন্ট রাখেন। যেক্ষেত্রে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই, সেক্ষেত্রে আমি একটু আগে যেন কলারের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে সেখানে মৌখিক সাক্ষী যারা তাকে চেনে বা জানে যে তিনি এদেশে 20 বছর ধরে আসেন, তাদের কাছ থেকে স্টেটমেন্ট, খুব মানে ডিটেলড স্টেটমেন্ট, কিভাবে তাকে চেনে, কিভাবে তারা কনফার্ম করছে যে সে এতদিন ধরে এদেশে আছে, সেটা দিয়ে তাদের একটা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি, একটা বিলের কপি দিয়ে সাবমিট করা যেতে পারে। তো ডকুমেন্টারি এভিডেন্স না থেকে যেটা আমরা দেখি যে প্রায়শই হোম অফিস রিফিউজ করে এটা তারা অ্যাপিলে পাঠায়। তো অ্যাপিল থেকে তখন আমরা দেখেছি যে কোর্ট সাধারণত একটু নমনীয় হয় এবং ডকুমেন্টারি এভিডেন্স না থাকলেও যদি ওরাল এভিডেন্স থাকে সেটা তারা গ্রহণ করে তারা এই কেসগুলি অ্যালাউ করে। আরেকটা জিনিস যেটা আমি একটু আগে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে 20 বছর না থাকলেও যদি দেখানো যায় যে একটা সিগনিফিক্যান্ট সময় হয়তো 17, 18, 19 বছর আসে এবং দেশে গেলে তার রিএস্টাবলিশ করতে বা ইন্টিগ্রেশনের প্রবলেম হবে, সেখানে কিন্তু রিএস্টাবলিশমেন্টের জন্যে, ইন্টিগ্রেশনের জন্য প্রবলেম হবে, সেই প্রমাণ কিন্তু দেখাতে হবে। এবং সেটা দেখাতে পারলে এটাও কিন্তু এই গ্রাউন্ডেও এটাও একটা লং রেসিডেন্সের রুল, এটাতেও কিন্তু ভিসা পাওয়া যেতে পারে। আমরা জানি যে সম্প্রতিকালে কিছু পরিবর্তন এসেছে, যারা 2022 সালের মে মাসের আগে যারা অ্যাপ্লাই করেছিল, আন্ডার এজ বাচ্চারা যারা অ্যাপ্লাই করেছিল, যারা হয়তো 10 বছরের রুটে আছে, তাদের সবাইকে এখন তারা বলেছে যে তাদের আর 10 বছর পর্যন্ত ওয়েট করতে হবে না, 5 বছর পরেই তারা ভিসা পাবে, অর্থাৎ ভিসা পাওয়ার 5 বছর পরেই তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা এখন অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু যারা আগে এই রুটে যারা ভিসা পেয়েছেন 7 বছর থাকার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যারা বা হাফ অফ দ্য লাইফ বিদেশে থাকার কারণে যারা পেয়েছেন, তারাও কিন্তু এখন 5 বছর পরে সেটেলমেন্ট পেতে পারেন, প্রোভাইডেড তারা যদি দেখাতে পারেন যে সর্বমোট মিলিয়ে তারা এই দেশে অর্ধেক জীবনটা কাটিয়েছেন। এটা তারা মোটামুটি লটাকে একটা সামঞ্জস্যপূর্ণ করেছে যাতে অন্যান্য আইনের সাথে একটা সাংঘর্ষিক না হয়। যদিও এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটিতে একটা নানা ধরনের একটা গুঞ্জন হয়েছে, অনেকে বলছে যে না এখন আর 7 বছর ওয়েট করতে হবে না, 5 বছর পরেই বাচ্চা সেটেলমেন্ট পাবে। এটা কিন্তু নয়, বাচ্চা যদি এদেশে জন্মায় তো সে বাচ্চা 7 বছর পরে সেটেলমেন্ট পাবে, এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাচ্চা যদি দেশে না জন্মায় তবে ওই বাচ্চা 7 বছর থাকার পরে সে ভিসা পেতে পারে। ওই বাচ্চা 7 বছর থাকার পরে ভিসা পেলে সেই বাচ্চা 5 বছর পরে সে সেটেলমেন্ট পাবে, তাকে আর 10 বছর অপেক্ষা করতে হবে না। এটা নিয়ে অনেকের মধ্যে যে কনফিউশন আছে, আশা করি আজকের এই আমার বক্তব্যের পরে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। লং রেসিডেন্সের ক্ষেত্রে আরেকটা যেটা সবচেয়ে বেশি একসময় চলতো সেটা হচ্ছে 10 ইয়ার লিগাল রেসিডেন্স। কেউ যদি এদেশে বৈধভাবে 10 বছর থাকে তবে তিনি সরাসরি আইএলআর পেতে পারেন। এখানে মাঝখানে অনেক ধরনের এক্সেপশন ছিল। আমরা দেখতাম যে কেউ যদি মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়ে থাকে, 14 দিনের গ্যাপ বা 28 দিনের গ্যাপ, তারপরে তারা ভিসা পেয়েছেন, সেক্ষেত্রে দেখতাম এই গ্যাপগুলি হোম অফিস কন্ডন করতো। এবং দেখা যেত অনেকেই যে যখন তারা তাদের অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, দেখা গেলো কেউ হোম অফিসে একটা অ্যাপ্লিকেশান করেছে এবং সেই অ্যাপ্লিকেশান তাদের হোম অফিসে থাকা অবস্থাতে 10 বছর পূর্ণ হয়ে গেছে, কিংবা কারোর ভিসা রিফিউজ হয়ে গেছে এবং ভিসাটা
তারা অ্যাপিল করেছে, সেই অ্যাপিলে থাকতে থেকে 10 বছর পূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় তারা কিন্তু 10 বছরের রুলে তারা বেনিফিটটা পেত। এই জন্য অনেকে দেখা যেত যে 10 বছর পূর্ণ হওয়ার আগেই 9 বছর থাকা অবস্থায় তারা অ্যাপ্লিকেশন করে দিত, হোম অফিস রিফিউজ করতো, রিফিউজ করার পর তারা অ্যাপিলে যেত, অ্যাপিলে যেতে যেতে 10 বছর পূর্ণ হয়ে যেত, তখন তারা অ্যাপ্লাই করে তারা কিন্তু ওই কোর্টে থাকা অবস্থায় তারা সেটেলমেন্ট পেত। এখন কিন্তু এটা আর নাই, এই সবগুলো তুলে দেওয়া হয়েছে। এখন অ্যাপ্লিকেশনের দিন অবশ্যই ভিসা থাকতে হবে, এখন আর আগের ওই 3C লিভ এটা থাকবে না। আর এই 10 বছরের ভিতরে কোনো গ্যাপ, 14 দিন বা 28 দিনের কোনো গ্যাপ তারা কিন্তু আর মানবে না। তারা বলবে যে গ্যাপের পরে অ্যাপ্লাই করে হয়তো ভিসা পাওয়া গিয়েছে, স্টেটা লিগাল ছিল কিন্তু কন্টিনিউয়াস নয়, কারণ 10 বছরের রুলের রিকোয়ারমেন্ট হচ্ছে স্টে 10 বছর স্টে হতে হবে লিগাল অ্যান্ড কন্টিনিউয়াস। এই 14 দিন বা 28 দিনের গ্যাপের পরে হয়তো ভিসা অ্যাপ্লাই করলে হয়তো ভিসা পাওয়া যেতে পারে, ফলে স্টেটা হয়তো লফুল হবে কিন্তু এটা কন্টিনিউয়াস হবে না, এবং সেটারই গ্রাউন্ডে তারা ভিসাটাকে রিফিউজ করবে এবং 10 বছরের গ্রাউন্ডে ভিসা করে পাওয়া যাবে না। এটার কারণে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই আর এই 10 বছরের রুলে অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না। তো আমার মনে হয় যে এটার পরে অনেকেই বুঝতে পারবেন যে এখানে অবৈধভাবে থেকে মিনিংলেস অ্যাপ্লিকেশন করে হাজার হাজার পাউন্ড খরচ করে আসলে কোনো ফায়দা নাই। এবং লোকে অনেক সময় একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে আসলে কিছুই বলা থাকে না, খালি 2 বছর 3 বছর আসি, কিংবা এই দেশে খালাতো ভাই মামাতো ভাই এরকম আছে, এরকম দূরে রিলেটিভ আছে, এরকম দেখিয়ে কিন্তু আসলে অ্যাপ্লিকেশনগুলি সাকসেসফুল হয় না। আর মনে রাখতে হবে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারদের ভিতরে খুব কমই তারা আর্টিকেল 8-এর ফ্যামিলি লাইফ তারা ধরে, মানে যেটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে থাকবেন। আবার বাবা মা যদি থাকে, আর বাবা মার সাথে কিন্তু অ্যাডাল্ট বাচ্চাদের ওই রকম ফ্যামিলি লাইফ থাকে না যেটার জন্য আপনি ইমিগ্রেশন রুলে অ্যাপ্লিকেশন করে থাকতে পারেন, খুব এক্সেপশনাল কেস ছাড়া। তো এই জন্য বললাম যে যারা এখানে এভাবে আছেন, অবৈধভাবে আছেন, তারা এইভাবে কোনো ট্র্যাপে পা না দিয়ে এ ধরনের মিনিংলেস অ্যাপ্লিকেশনগুলি করবেন না। অনেকেই যারা হয়তো এদের সম্পর্কের ভিত্তিতে আছেন, পার্টনার আছেন, তাদের জন্য বেস্ট কোর্স অফ অ্যাকশন হবে দেশে চলে গিয়ে বিয়ে করে সেখান থেকে আসা, প্রোভাইডেড অফ কোর্স তাদের পার্টনার যারা সেটেল তারা মেনটেনেন্স এবং অন্যান্য রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন। আমরা আগেই বলেছিলাম যে অ্যাসাইলাম নিয়ে সরকারের নানা রকম চিন্তাভাবনা আছে। সেই হিসেবে আমরা দেখেছিলাম যে ছোট একটা পদক্ষেপ তারা নিয়েছে, যে ফ্রান্স থেকে যারা আসবে তাদের কাউকে না কাউকে তারা হয়তো ফ্রান্সে ফেরত পাঠাবে। যদিও এই মুহূর্তে সংখ্যা অত্যন্ত নগণ্য, কিন্তু তারা মনে করছে এটা দিয়ে একটা মেসেজ চলে যাবে, অনেকেই হয়তো আসতে চাইবে না। এছাড়াও বিভিন্ন দিক দিয়ে আমরা দেখেছি যে তারা কিভাবে ডিসকারেজ করছে। আমরা জানি যে 2028 বা 29-এর পরে তারা হয়তো এই যে ফ্রি যে অ্যাকোমোডেশনগুলি আছে হোটেলে, এগুলো তারা বোধহয় বন্ধ করে দেবে, এবং তার আগেই তারা বিভিন্ন অ্যাসাইলাম সিকারকে তারা ওখান থেকে সরিয়ে দিচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। আরেকটা বিষয় যেটা তারা করছে, আমরা বলেছি যে দ্রুত অ্যাসাইলাম তারা নিষ্পত্তি করছে, এবং এটার সাথে আরেকটা পরিকল্পনা আছে যেটা আমরা বলেছিলাম এর আগে, যে একটা চিন্তাভাবনা আছে সরকারের কোনো কোনো মহলে, যে ফেল্ড অ্যাসাইলাম সিকার যারা অ্যাসাইলাম ক্লেম করে যারা ব্যর্থ হয়েছেন, অ্যাপিলের রাইটও যারা এক্সজস্ট করে ফেলেছেন, এদেরকে তারা কিন্তু থার্ড কান্ট্রিতে নিয়ে যাওয়ার কথা ভাবছে। ঠিক যেটা অনেকটা রুয়ান্ডা কর্মসূচির মতো একটা কর্মসূচি। রুয়ান্ডাতে যেমন ডিসিশন দেওয়ার আগেই পাঠায় দেওয়ার ব্যবস্থা ছিল, এখন তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে ডিসিশন যদি তাদের নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে তারা যদি নিজের দেশে ফিরে না যায় বা ফেরত পাঠানো যাচ্ছে না, তাদেরকে তারা নেওয়ার কথা ভাবছে সরকারের কোনো কোনো মহলে। এ ব্যাপারে কী চিন্তাভাবনা আছে সেটা হয়তো আমরা আগামী দিনগুলিতে আমরা জানতে পারবো। বাট এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কর্নার তারা টাইট করছে। ইমিগ্রেশনের রেট কিন্তু বেড়ে গেছে, আমরা জানি যে বেশ কিছু সংখ্যক জায়গাতে কিন্তু ইমিগ্রেশন রেট হয়েছে এবং লোক তাদেরকে তারা
ধরেছে। এবং আমরা আরও একটা জিনিস জানি যে তারা বলতে চাচ্ছে যে যে দেশ থেকে স্টুডেন্ট রুটে এদেশের লোক এসে বা ওয়ার্ক পারমিট রুটে এদেশে এসে অধিকাংশ ক্ষেত্রে তারা অ্যাসাইলাম রুটে সুইচ করছে, সেই সমস্ত দেশ থেকে তারা স্টুডেন্ট ভিসা দেওয়ার ব্যাপারে বা ওয়ার্ক পারমিট দেওয়ার ব্যাপারে তারা অনেকটা রেস্ট্রিকটিভ হবে। তো দেখা যাক কীভাবে কি হয় না হয়, আগামী দিনগুলি বলে দেবে এদেশে ইমিগ্রেশন কোন দিকে যাচ্ছে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারকে নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, কি করতে পারি? আমি বারিশের সাথে কথা বলছি। আপনি আমার সাথে কথা বলছেন, বলেন আপনার কি জানবার আছে? আচ্ছা, আমি ফিয়ান্সি ভিসায় কি লাগে এখানে আনতে। আপনি ফিয়ান্সে ভিসা, তাই তো? হ্যাঁ, ফিয়ান্সি ভিসা। জি জি, ফিয়ান্সে ভিসা। জি বলেন। এটাতে যেটা হয়, এই যে ভিসাটা যিনি পান তিনি 6 মাসের ভিসা পান এবং 6 মাসের মধ্যেই তাকে বিয়ে করতে হয়। তো সুবিধা হচ্ছে এই যে 6 মাসের মধ্যে বিয়ে করলে এই দেশে থাকা অবস্থাতেই তিনি কিন্তু আবার স্পাউস রুটে সুইচ করতে পারেন, যেটা কেউ যদি ম্যারেজ ভিজিটর হিসেবে আসে তাকে কিন্তু বিয়ে করে চলে যাওয়া লাগে, কিন্তু ফিয়ান্সে ভিসাতে আসলে তিনি সুইচ করতে পারেন। অন্যান্য যেগুলি আছে রিকোয়ারমেন্ট এটা কিন্তু সেম, যেটা আমরা বলি মেনটেনেন্স, ল্যাঙ্গুয়েজ, অ্যাকোমোডেশন সবই কিন্তু সেম, খালি বিয়েটা করা লাগে না। জি, আশা করি আপনি আমার বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। আজকে আমরা অনেকগুলো কলার নিলাম এবং কিছু আপডেটও দিলাম। তো আবার দেখা হবে আগামী সপ্তাহেতেও আমি আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত থাকুন, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।